প্রথমেই আমি সবাইকে দ্য টার্নিং পয়েন্ট টিউশনে স্বাগত জানাই। আজকে আমি কমার্স স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব। অ্যাসেটস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। সম্পত্তি ও তার শ্রেণীবিভাগ। সম্পত্তি সম্পত্তি ও তার শ্রেণীবিভাগ। প্রথমেই আমাদের জানতে হবে সম্পত্তিটা কি। অ্যাসেটস, অ্যাসেটস মানে দেখো এনিথিংস which provides cash or benefit. Anything which provides cash or benefit, অর্থাৎ কোনো কিছু থেকে যদি আমরা নগদ বা সুবিধা পাই সেগুলোকে সম্পত্তি বলবো। যেমন দেখো একটা ইজি এক্সাম্পল দিই। ধরো আমাদের মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, তাহলে ফ্যান থেকে আমরা কি হাওয়া পাচ্ছি, অর্থাৎ সুবিধা ভোগ করছি। তাহলে তাই ফ্যান হচ্ছে কি আমাদের কাছে অ্যাসেট। তাহলে যে কোনো কিছু থেকে আমরা যদি কোনো সুবিধা বা নগদ অর্থ কিছু পাই সেটা আমরা সম্পত্তি হিসাবে চিহ্নিত করব। দেখো সম্পত্তিকে প্রধানত দেখো দুটো ভাগে ভাগ করা হয়। অ্যাসেটস এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটস, আরেকটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট দেখো কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে বাংলায় বলা হয় চলতি সম্পত্তি। দেখো চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেটকে আমরা শর্ট টার্ম অ্যাসেটও বলা হয়। শর্ট টার্ম অ্যাসেটস। এবার দেখো শর্ট টার্ম অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট কি। দেখো এই যে এগুলো তো অ্যাসেট মানে সম্পত্তি, মানে এই সম্পত্তিগুলো খুব কম সময়ের মধ্যে ক্যাশে কনভার্ট করা হয়। মানে যে সম্পত্তিগুলো খুব অল্প সময় বা কম সময়ের মধ্যে নগদে পরিবর্তন করা যায় বা ক্যাশে কনভার্ট করা যায় তাকে কারেন্ট অ্যাসেট বলে। খুব অল্প সময়ে সাধারণত আমরা 1 বছরের নিচে ধরা হয়। কোনো মাস 5 মাস 6 মাস 7 মাস এই 12 মাসের ভিতরে যদি নগদে রূপান্তর করা যায় তখন তাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিই কারেন্ট অ্যাসেটের। দেখো ফার্স্টেই আসি আমি ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, তারপরে ক্যাশ অ্যাট ব্যাংক,
তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলটাকে বিল রিসিভেবলও বলা যেতে পারে। বিল রিসিভেবল। আচ্ছা, ইনভেন্টরিটাকে স্টকও বলা হয়, মানে ক্লোজিং স্টক অ্যাকচুয়ালি। প্রিপেড এক্সপেন্সেস, ইটিসি, আরও অনেক কিছু আছে। তাহলে দেখো, যে অ্যাসেটগুলো খুব অল্প সময় অর্থাৎ 1 বছরের মধ্যে নগদে রূপান্তর করা যায়, সেগুলোকে সাধারণত কারেন্ট অ্যাসেট বলা হয়। এরপর সে নন কারেন্ট অ্যাসেট, মানে অচলতি সম্পত্তি, মানে যেগুলো চলিত সম্পত্তি নয় সেগুলোই অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, নন কারেন্ট অ্যাসেটকে বলা হয় ফিক্সড অ্যাসেট। এটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট। আরও বলা যেতে পারে এটাকে বলা হয় লং টার্ম অ্যাসেটস। দেখো, যে সম্পত্তিগুলো খুব কম সময়ে নয়, মানে অনেক সময় ধরে কনভার্ট করা হয়, যে সম্পত্তিগুলো মোটামুটিভাবে মানে 1 বছরের বেশি, 5 বছর 10 বছর মানে ক্যাশে কনভার্ট করা হয় বা নগদে কনভার্ট করা যায়, সেগুলোকে নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট, মানে অনেক দিন ধরে এই সম্পত্তিগুলো প্রতিষ্ঠানের কাছে থাকে। দেখো, এই নন কারেন্ট অ্যাসেটকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট মানে দেখো, ট্যানজিবল যেগুলো সাধারণত দৃশ্যমান। দেখো, দেয়ার হ্যাভিং ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফিজিক্যাল এক্সিস্টেন্স মানে যেগুলো একদম ফিজিক্যাল, মানে দৃশ্য দেখা যাচ্ছে, আছে এমন। আরও হতে পারে দিস আর which we can see and টাচ, মানে যে সম্পত্তিগুলো আমরা খালি চোখে দেখতে পাই, যেগুলো টাচ করতে পারছি, সেগুলোকে বলা হয় ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, বলা হয়। দেখো, আমি এক্সাম্পল দিই ট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ফার্স্ট আসি ল্যান্ড, বিল্ডিং, এগুলো কি খালি চোখে দেখা যায়, এগুলোকে আমরা স্পর্শ করতেও পারি। ফার্নিচার, এনি টাইপ অফ ফার্নিচার, মেশিন, প্ল্যান্ট, মোটর কার, ইটিসি, আরও অনেক কিছু আছে। তাহলে নন কারেন্ট অ্যাসেটকে একটা হচ্ছে ট্যানজিবল, আর একটা দেখো ইনট্যানজিবল। অ্যাসেটস,
দেখো ট্যাঞ্জিবল মানে বলেছিলাম যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, ঠিক তার অপোজিট আছে। দেখো ইনট্যাঞ্জিবল assets are those assets which do not have physical existence and cannot see and touch। দেখো যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এবং টাচ করতে পারি না, সেগুলোকে বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। যেগুলো আমরা দেখতে পাচ্ছি না তবুও অ্যাসেট। দেখো এক্সাম্পল দিই, দেখো কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, গুডউইল, কোনো কোম্পানির যদি নিজস্ব সফটওয়্যার থাকে তাহলে ওন সফটওয়্যার, ওন সফটওয়্যার, ইটিসি, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। দেখো এই কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, গুডউইল, এগুলো সম্পর্কে আমি ছোট্ট একটু ধারণা আমি দিয়ে দিই তোমাদের। দেখো প্রথমে আসি কপিরাইট, একদম সংক্ষেপে আমি একটা ধারণা তোমাদের দিয়ে দিই। কপিরাইট দেখো কপিরাইট কি আসলে একদম একদম সংক্ষেপে যদি বলা যায়, ইট ইজ এ প্রোটেকশন, of the expression, it is a protection of the expression। তার মানে দেখো একটা এক্সাম্পল দিই। দেখো ধরো তুমি একটা ফটো তুলেছো, যেটা কিনা সাধারণত খুব রেয়ার, মানে সহজে পাওয়া যায় না বা দেখা যায় না। ধরো এটাকে কেউ ইউজ করতে চাইছে, কিন্তু তুমি পারমিশন না দিলে সে ইউজ করতে পারবে না। এই যে পারমিশন, এই যে প্রোটেকশন, এটাই হচ্ছে কপিরাইট। তাহলে কপিরাইট ইট ইজ এ প্রোটেকশন অফ দ্য এক্সপ্রেশন। কোনো এক্সপ্রেশনকে যদি আমি প্রোটেকশন করে রাখি, সেটাই হচ্ছে কি কপিরাইট। মানে অন্য কেউ ইউজ করতে গেলে তোমার পারমিশন ছাড়া সে ইউজ করতে পারবে না। নেক্সট আছে ট্রেডমার্ক। দেখো ট্রেডমার্ককে যদি বলি আমরা, ইট কনসিস্ট recognizable signs which are different design।
ইট কনজিস্ট রেকগনাইজেবল সাইন, সাইন মিন্স কোনো একটা চিহ্ন, সিগনেচার, হুইচ আর ডিফারেন্ট ডিজাইন, সেটা ডিজাইনও হতে পারে। দেখো আমি দেখো একটা জিনিস আমি দিয়ে দিই আরও, যে এইটা, এই যে চিহ্ন, এই যে ডিজাইন, এটার জন্য কোনো প্রোডাক্ট সহজেই আইডেন্টিফাই করা যায়। মানে people can identify product easily। তাহলে পিপল ক্যান আইডেন্টিফাই প্রোডাক্ট ইজিলি, মানে সহজেই কোনো প্রোডাক্টে আইডেন্টিফাই করা যায়। এই চিহ্ন বা ডিজাইনটা শুধুমাত্র যে তৈরি করবে সেই ইউজ করতে পারে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো পেপসি যে লোগোটা ইউজ করে, কেমন লোগো দেখো, পেপসি এই লোগোটা ইউজ করে, দেখেছো, একটা রেড কালার, একটা ব্লু কালার। এই লোগোটা শুধুমাত্র পেপসি কোম্পানি ইউজ করতে পারে, অন্য কেউ ইউজ করতে পারবে না। যদি ইউজ করতে চায় তাহলে পেপসির কাছ থেকে পারমিশন নিতে হবে। পেপসি যদি পারমিশন দেয় তাহলে কি হবে, এই লোগোটাকে ইউজ করতে পারবে। চলো নেক্সট আছে পেটেন্ট। পেটেন্ট দেখো, পেটেন্ট যদি আমরা বলি, ইফ ইউ develop an idea, on the basis of which you have invented something, if you develop an idea on the basis of which you have invented something, তুমি যদি কোনো কিছু ইনভেন্ট করো, মানে আবিষ্কার করো, নিজে থেকে যদি কোনো আবিষ্কার করো, মানে you have to register your idea, তাহলে তুমি যদি তোমার এই যে আইডিয়া, তুমি যে নতুন যে জিনিসটা আবিষ্কার করেছো বা ইনভেন্ট করেছো, সেটা তুমি যদি রেজিস্টার করে নাও, তাহলে কি হবে, you will be protected, and you will be ensure that nobody going to use your idea। তার পেটেন্ট মানে ধরো তুমি কোনো একটা জিনিস আবিষ্কার করেছো, সেটার যদি আমি রেজিস্টার করে নিই, তাহলে কি হলো, আমাকে ওটা প্রোটেক্ট হয়ে গেল, অন্য কেউ সেটাকে ইউজ করতে পারবে না। ধরো একটা এক্সাম্পল দিই, দেখো, ধরো তুমি একটা বাইকের নতুন ইঞ্জিন তৈরি করেছো, ধরো যেটা পেট্রোল ছাড়াও চলে, তাহলে এই নিউজটা পাবলিক শুনলো বা কোনো কোম্পানি শুনলো বা দেখলো, তাহলে তারা কিন্তু তারা অ্যাপ্লাই করতে চাইবে কিন্তু পারবে না। কেন পারবে না, তুমি এইটা পেটেন্ট করিয়ে রেখেছো, অর্থাৎ প্রোটেকশন করিয়ে রেখেছো, তাহলে অন্য কেউ আর ইউজ করতে পারবে না। অন্য কেউ ইউজ করতে গেলে তোমার পারমিশন নিতে হবে। লাস্ট চলে আসে আমরা গুডউইল।
গুডউইল একদম শর্টকাটে যদি আমরা বলি তাহলে ব্র্যান্ড ভ্যালু, which increases extra profit, কোনো কিছুর ব্র্যান্ড ভ্যালু যেটা এক্সট্রা মুনাফা অর্জন করতে সাহায্য করে, অতিরিক্ত মুনাফা অর্জন করতে সাহায্য করে। ধরো যেমন একটা উদাহরণ দিতে, যেমন বাটা শু, বাটা কোম্পানি, বাটা শু, ধরো বাটাতে একটা জুতো পাওয়া যাচ্ছে আর ফুটপাতে একটা জুতো পাওয়া যাচ্ছে, একই জুতো বাটার থেকেও বেটার জুতো ফুটপাতে পাওয়া যাচ্ছে। মানুষ বা পাবলিক কিন্তু ফুটপাত থেকে ওটা কিনতে চাইবে না, বাটা থেকে কিনতে চাইবে। অথচ বাটার থেকেও ওই ফুটপাতের জুতোটার সব দিক থেকে ভালো, ভ্যালু ভালো, সব কিছু, কিন্তু মানুষ কি করবে, বাটার জুতোটাই কিনতে যাবে। কেন? বাটার একটা ব্র্যান্ড নেম আছে, ভ্যালু আছে, এই ব্র্যান্ড নেমটাই হচ্ছে গুডউইল। তাহলে আমরা অ্যাসেট নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যাসেটকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ট্যানজিবল আর একটা হচ্ছে ইনট্যানজিবল। আমি ইনট্যানজিবল অ্যাসেটগুলোর সম্পর্কে আমি শর্টকাটে বলে দিয়েছি, কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, গুডউইল। এগুলো কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে অ্যাকচুয়ালি মেধাস্বত্বের মতো, মেধাস্বত্বের অধিকার। এইগুলো মানুষ তৈরি করে এবং নিজস্বতা দিয়ে সেগুলোকে বিক্রি করতে পারে, অন্য কেউ পারমিশন ছাড়া ইউজ করতে পারবে না। এই হচ্ছে মোটামুটি অ্যাসেটকে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি।